বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। মহিলা কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে ব্যাংকিং ও বিমার ক্লাসে তোমাদের স্বাগত। দীর্ঘ 10টি বছর বিদ্যালয়ের পাঠ শেষে তোমরা মহাবিদ্যালয়ে দ্বারপ্রান্তে প্রবেশ করেছো। যদিও সেটা ভার্চুয়ালি, তারপরেও আমাদের পিছনে ফেলে 10টি বছরকে সফলভাবে শেষ করে আগামীতে আরো বিরাট সাফল্যের আশায়, আরো ভালো কিছুর আশায়, ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেছি। তোমাদের এই কলেজ প্রাঙ্গণে প্রবেশের তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আমি ব্যবসা শিক্ষা বিভাগের ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। তোমরা ব্যাংকিং ও বিমার ব্যাংকিং অধ্যায়ের প্রথম ক্লাসটি পেয়েছো। তোমাদের ব্যাংকিং বিমার আজকে বিমার অধ্যায়গুলোর মধ্যে বিমার মৌলিক ধারণা নিয়ে আমি আলোচনা করব। দেখো, ফিনান্স, ব্যাংকিং ও বিমা ফিনান্সের দ্বিতীয় পার্ট। এখানে ব্যাংকিং ও বিমা একসাথে সংযুক্ত দ্বিতীয় পত্রে, এবং ব্যাংকিং ও বিমা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ব্যাংকিং ও বিমা থেকে যে সকল বইগুলো আমার পূর্ববর্তী শিক্ষক বলে গেছেন, সেগুলো তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ। তারপর আমি আরেকবার বলি, ভিনাস প্রকাশনীর বই ব্যাংকিং ও বিমা মানে ফিনান্স দ্বিতীয় পত্রের, যমুনা পাবলিশার্সের বই, ওহি প্রকাশনীর বই, রিগেল প্রকাশনীর বই, এগুলো থেকে যেটা দেখে শুনে, যেটা লাইব্রেরিতে গিয়ে যেটা ভালো মনে হবে, সেটাই তোমরা এদের যে কোনো একটি তোমরা গ্রহণ করতে পারো। বইয়ের লেখার ধরন হয়তো ভিন্ন, কিন্তু টপিকস গুলা, মূল পয়েন্ট গুলা সবই কিন্তু একই থাকে। আর কিছু তো নিজেদের চেষ্টায়ও ভালো করে লিখতে হবে। ঠিক আছে, আজকে ব্যাংকিং ও বিমা দশম অধ্যায়, যেটা বিমা সম্পর্কে মৌলিক ধারণায় যা পড়াবো তা হলো বিমার ধারণা ও সংজ্ঞা, বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, বিমা ব্যবসায়ের ইতিহাস এবং ঝুঁকি। তো আমি প্রথমেই বলছি কি, বিমা সম্পর্কে পড়াবো, তো প্রথমে আমার বিমা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা যদি ছবির দিকে একটু খেয়াল করি, দেখি এখানে পরিবার আছে, যানবাহন আছে, অসুস্থতা হতে পারি, বিভিন্ন ধরনের বাহন আছে, আগুন দেখছি, ব্যক্তি মনে করছি এবং গৃহ মনে করছি। এখন একটা পরিবার মনে করি আমরা, একটা পরিবার সুখী পরিবার, দুটা বাচ্চা নিয়ে একটা মানুষের বসবাস, ভালো চাকরি করেন, গাড়িও আছেন, অফিস থেকে গাড়ি পেয়েছেন বা নিজস্ব গাড়ি আছেন, বাসাও আছে, সবই আছে, খুব ভালোভাবেই চলতেছে। কিন্তু তারপরেও তার মনে সন্দিহান, সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি হতে পারে, তার জীবনের নিরাপত্তাটা কি, বা সে দুর্ঘটনা কবলিত হতে পারে, আগুনে তার কারখানা বা সে যেখানে চাকরি করছে সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, সে নিজে অসুস্থ হতে পারে, গাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে। একটু তো মনে শঙ্কা থাকে। এই শঙ্কা থেকে
তার চিন্তা আসে যে আমার এই আর্থিক নিরাপত্তা বা আমার যে ক্ষতিটা হবে, আমার সেটা গাড়ির হতে পারে, বাড়ির হতে পারে, যে কোনো বা সম্পত্তি, যে কোনো সম্পত্তি হতে পারে, যে ক্ষতিটা, সেই ক্ষতিপূরণটা আমি কিভাবে পুষিয়ে নিব। আমি ভালো চাকরি করছি, গাড়ি আছে, থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন সেই ক্ষতিপূরণটা তো চট করে আমি দিতে পারবো না। তখন এই আর্থিক অনিশ্চয়তা থেকে সেই যে প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা গ্রহণ করতে চাচ্ছে, তখনই কিন্তু তার ঘনিষ্ঠ একজনের মাধ্যমে এই যে আমাদের আর্থিক প্রতিরক্ষার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়, সেটাকে আমরা কি বলছি, বীমা বলছি। তখন তাকে বীমা সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে। আজকালই তো হয়তো বীমাটা শুরু হয়নি, আরো আগ থেকেই শুরু হয়েছে, কিন্তু মানুষজন এটা সম্পর্কে কম জানতে চায়। আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ জীবন দিবেন, আমাদের চিন্তা কি যখন মরার দরকার তখন মরে যাব, কিন্তু আমার সাথেও যে আরো কতজন সম্পর্কিত, তাদের কথা তো আমার চিন্তা করতে হবে। বা আমি না মরে গেলেও আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার হয়তো ভবিষ্যৎ ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে, তখন আমার সেই নিশ্চয়তাটা কে দিবে, জীবনের নিরাপত্তাটা কে দিবে। এই সকল কিছু বিবেচনা করে বীমাকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা করার সুযোগ দিয়ে দিয়েছে তাদেরকে, বীমা গ্রহীতাদেরকে। সেটা আমার জীবন বীমা হতে পারে, মেয়াদী জীবন বীমা হতে পারে, দুর্ঘটনা বীমা হতে পারে, অগ্নি বীমা হতে পারে, নৌ বীমা হতে পারে, স্বাস্থ্য বীমা হতে পারে, শিশু বীমা হতে পারে। এগুলোর পরিপ্রেক্ষিতে আমি বীমা গ্রহীতা যে নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে অল্প অল্প করে সঞ্চয়ের একটা চেষ্টা করছে, সেটাই তাকে আর্থিক নিরাপত্তা দিবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করবে এবং সে মানসিক একটা প্রশান্তি লাভ করবে। এই জিনিসটাই আমাদেরকে বীমাকারী প্রতিষ্ঠানগুলো করে দেয়। তাহলে দেখো, বীমা বলতে আমরা কি বুঝি, যে সকল ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বীমা বলে। তাহলে প্রথমে বলছি এটি এক ধরনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, ঝুঁকি বন্টন করে। যেহেতু বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে বীমাকারীকে এখানে সংযুক্ত করে বা যুক্ত করে, তখন ঝুঁকিটা স্বাভাবিকভাবে বন্টিত হয়ে যায়। যদি আগুনে পুরো যদি বাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু যেহেতু সে বীমাকারীর সাথে চুক্তিবদ্ধ আছে বা বীমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ আছে, বীমা প্রতিষ্ঠান তখন চুক্তির বিপরীতে তাকে সহযোগিতা করতে বাধ্য থাকবেন বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন, সেজন্য ঝুঁকিটাও বন্টন হয়ে যাচ্ছে। মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি হলো এর বিষয়বস্তু। তা বীমার বিষয়বস্তুটা কি, মানুষের জীবন এবং সম্পত্তির ঝুঁকি। প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকি গ্রহণ করা হয়। এই যে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কিন্তু বীমাকারীর সাথে চুক্তিতে আবদ্ধ হন। বীমাকৃত কারণে ক্ষতি হলে বীমা কোম্পানি অর্থ প্রদান করে। এখানে একটু খেয়াল করি আমরা, বীমাকৃত কারণে, যে কারণে বীমা গ্রহীতা এবং বীমাকারী চুক্তিবদ্ধ হয়েছে, সেই কারণে যদি কোনো কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি অর্থ প্রদান করতে বাধ্য থাকবেন। কিন্তু বীমাকৃত কারণ ছাড়া অন্য কোনো কারণে একই সম্পত্তির যদি অন্য কোনো ক্ষতি হয়, তখন সেটা কিন্তু বীমা কোম্পানি অর্থ প্রদান করতে বাধ্য থাকবেন না। এখন দেখি বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এই যে আমাকে যে একটা আর্থিক নিশ্চয়তা দিচ্ছে, আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা করছে, ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছে, এটাই সবচেয়ে আমার বড় প্রয়োজন। এই জন্যই কিন্তু বীমা গ্রহীতা, আমরা যারা বীমা গ্রহীতা, আমরা বীমা প্রতিষ্ঠানের সাথে বীমাটা করে থাকি বা বীমা চুক্তি করে থাকি। এটা আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক ভাবে, অর্থনৈতিক, ব্যবসায়িক প্রত্যেকটা কাজেই বীমা গুরুত্বটা অপরিসীম। দেখি আমি ব্যক্তি জীবনে
বিমার গুরুত্বটা কি। যেহেতু আমি নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতেই বিমাটা গ্রহণ করছি, সেই জন্য এটা আমার কি দিচ্ছে, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা বিধান করছে। আমি ভবিষ্যতে অন্য কিছু করতে চাই, কোনো হয়তো ইনকাম বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে বীমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে একটা বীমা চুক্তি করেছি আমার নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিরাপত্তার জন্য, তখন সেই প্রশান্তিটুকু আমাকে দিবে। আমাকে সেই আর্থিক নিরাপত্তাটা কে দিবে? বীমাকারী প্রতিষ্ঠান দিবে, নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে। সঞ্চয় সৃষ্টি, বীমা গ্রহীতা যে প্রিমিয়াম বছরে 5,000 হতে পারে, বছরে 10,000 হতে পারে, এই যে অল্প অল্প করে যে প্রিমিয়ামটা দিচ্ছে, সেটাই কিন্তু একসাথে সঞ্চয় হিসাবে সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে আমরা যেরকম মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে বলতে পারি, যখন জীবন বীমা তোমাদেরকে করানো হবে, তখন জীবন বীমা প্রকারভেদের মধ্যে একটি হলো মেয়াদি জীবন বীমা। সেই মেয়াদি জীবন বীমায় যদি এই যে বছরে আমি একটা অ্যামাউন্ট জমা করছি, সেটা যখন মেয়াদটা শেষ হবে তখন আমি তো একসাথে টাকাটা পাচ্ছি, বা অনেক সময় আস্তে আস্তে টাকাটাও নিতে পারতেছি, বা 3 বছর 4 বছর পরও আমি যে মুনাফাটা পাচ্ছি সেটা একটা সঞ্চয় সৃষ্টি করে, এবং এটাই আমাকে মানসিক একটা প্রশান্তি সৃষ্টি করে। এবং আমি এই সঞ্চয়টাকে যখন একটু বড় আকার ধারণ করবে, সেটাকে আমি বিনিয়োগে দিতে পারি বা বিনিয়োগ করতে পারি। ছোট একটা কারখানা দিলাম, সেখানে বিনিয়োগ করে তো আমার কি হচ্ছে, আমার একটা আর্থিক মুনাফা আসবে, আর্থিক একটা নিরাপত্তা আসবে। সেই জন্য এই যে বীমা প্রতিষ্ঠানে অর্থ দিয়ে, প্রিমিয়াম দিয়ে আমি বিনিয়োগ লাভেরও সুযোগ পাচ্ছি। এবং আমরা যদি জীবন বীমা করি বা মেয়াদি জীবন বীমা করি বা কোনো সম্পত্তি বীমা করি, তো সেটা আমার বৃদ্ধ বয়সের অবলম্বন হয়ে কাজ করবে। আমার যদি আয়টা বন্ধ হয়ে যায় বা বয়সের ভারে আয়টা করতে পারছি না, তখন কিন্তু এই বীমাকৃত টাকায় আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। আমার অন্য কোনো চিন্তা থাকবে না, কিভাবে পরিবার চলবে, কিভাবে নিজে চলবো, নিজের কোনো সমস্যা হলে, স্বাস্থ্যের কোনো ঝুঁকি আসলে তখন কিভাবে করব। কিন্তু যদি বীমা করে থাকি, তাহলে আমার এই চিন্তাটুকু অনেকাংশেই লাঘব হবে এবং আমাকে একটা মানসিক প্রশান্তি দিবে। যেহেতু আমার কে পিছনে সাপোর্ট দেওয়ার মতো, সহায়তা দেওয়ার মতো ব্যাপার থাকে, সেটা হলো কি বীমা। কারণ আমি বীমা চুক্তি করেছি, যার জন্য এটাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমার সংখ্যাটা অনেকটাই লাঘব করবে। এখন যে কোনো ব্যবসার ক্ষেত্রে, এটা তো ব্যক্তি জীবন গেল, ব্যক্তিও তো ব্যবসার সাথে সম্পর্কিত, ব্যবসার সম্প্রসারণও বীমার গুরুত্ব রয়েছে। দেখো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস, কোনো প্রতিষ্ঠান যদি বীমা করে থাকে প্রতিষ্ঠানের জন্য, সেটা অগ্নি বীমা হতে পারে, সম্পত্তি, তার আলাদা সম্পত্তি বীমা হতে পারে, প্রতিষ্ঠানের সম্পত্তি বীমা হতে পারে, তখন যদি বীমা করে থাকে ওই সম্পত্তির জন্য, কোনো ডাকাতি বীমা করতে পারে, এ ধরনের অনেক বীমাই আছে যেগুলা করে সে তার সম্ভাব্য ক্ষতির হাত থেকে তার প্রতিষ্ঠানটাকে বাঁচানোর ব্যবস্থা করে থাকে। যখনই প্রতিবন্ধকতা হ্রাস পাচ্ছে, তখন ব্যবসা সম্প্রসারণে বা বিনিয়োগে আরো আরো উৎস বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিদের। কেন? যেহেতু সে বীমা চুক্তি দ্বারা আবদ্ধ, কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে, এবং বীমাকৃত, আমি বৈশিষ্ট্যের ক্ষেত্রেও বলেছি, বীমাকৃত বিষয়ে যদি কোনো ক্ষতি হয়, বীমাকারী অবশ্যই ক্ষতি দিতে বাধ্য। এই ক্ষতিপূরণটা যখনই দিবে, তখন এটাইকে আবার সম্বল করে ব্যবসাটাকে আবার কাজে লাগাতে পারবে, সামনের দিকে নিয়ে যেতে পারবে, বা অন্য কোনো জায়গায়ও বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারবে। ঠিক তেমনি আমরা নৌ বীমার কথা জানি। নৌ বীমায় অনেক পণ্যই আসা যাওয়া হয়, তখন ওগুলোরও সবকিছু কি করা থাকে, বীমা করা থাকে। নৌ বীমা করা থাকলে তখন যদি পণ্যের কোনো ক্ষতি হয়, জাহাজের কোনো ক্ষতি হয়, তখনও কিন্তু কি হয়,
আমাকে বীমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। এবং এই ক্ষেত্রে এই যে আমদানি রপ্তানি যে ব্যবসাটা করছে যে দুই পক্ষ, তাদের ব্যবসাটা সম্প্রসারণ হয় এবং বৈদেশিক ব্যবসাটা আরো মজবুত একটা স্থানে পৌঁছে যায়। আমার ব্যবসায় যদি ভালোভাবে বীমা করা থাকে তাহলে ব্যবসার ঝুঁকিটা কমে যায়, কর্মীরাও আশ্বস্ত থাকে যে ব্যবসায় তো বীমা করা আছে, জন্য কোনো ক্ষতি হলেও তারা কি করতে পারবে, ক্ষতিটাকে মোকাবেলা করতে পারবে। অনেক ক্ষেত্রে আবার কর্মীদের ব্যবসায় প্রতিষ্ঠানই কর্মীদের একটা গ্রুপ বীমাও করে থাকে বা গোষ্ঠী বীমা করে থাকে। ওখানেও কর্মীরা যদি কেউ আহত হয় তখন ওই গোষ্ঠী বীমা থেকে কিন্তু তাকে ওই কর্মীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে, যার জন্য কর্মীদের প্রাণচাঞ্চল্য বাড়ে, জীবনযাত্রার মানটা উন্নয়ন হয় এবং তারা অলসভাবে বসে না থেকে নতুন উদ্যমে ব্যবসায় মানে যে প্রতিষ্ঠান তারা কাজ করছে মন লাগিয়ে কাজ করতে পারে। তার মানে বীমা আমার এখানে কর্মীদেরও কি করছে, উৎসাহ বৃদ্ধি করছে, কাজের প্রণোদনা সৃষ্টি করছে। এইসব এই ব্যক্তি জীবনের বীমার ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণের বীমার ব্যবস্থা, এটা আমার অর্থনৈতিকভাবে আমার দেশকে সচল রাখছে, আমার দেশের সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঞ্চয় বৃদ্ধি মানে কি, দেশের সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। দেশের সঞ্চয় বৃদ্ধি মানে আমরা সবাই ভালো থাকি, এই সঞ্চয়ের সাথে অনেক প্রতিষ্ঠানের মূলধন গঠন এবং বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। কারণ যেহেতু আমার প্রিমিয়ামটা কি এক জায়গায় জড়ো হচ্ছে, এই প্রিমিয়ামটাই কিন্তু আমার মূলধন হিসাবে কাজ করবে এবং এই টাকাই আমি পরবর্তীতে যে কোনো শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি বিনিয়োগ করতে পারি। এবং এই যে আমাদের দেশে কত ধরনের বীমা প্রতিষ্ঠান রয়েছে, সব ধরনের বীমা প্রতিষ্ঠানে বহু লোক মাঠ পর্যায়ে অনেক কর্মী কর্মরত রয়েছেন। অনেকেই এই মাঠ পর্যায়ের কর্মীরা যদি 100টাও থাকে বীমা প্রতিষ্ঠান বা 50টাও থাকে, তার মধ্যে মাঠ পর্যায়ের কর্মী প্রচুর রয়েছেন যাদের কর্মসংস্থানের বা একটা পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য তারাও সেখানে সুবিধাটা ভোগ করতেছে। তার মানে আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বীমাকারী প্রতিষ্ঠানগুলা। এবং যেহেতু বীমা প্রতিষ্ঠান আছে, তাদের আয় হচ্ছে, ওই আয় থেকে বা ওই মুনাফা থেকে একটা কর আমার দেশের সরকারের রাজস্ব আয়তেও বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যে বলি রপ্তানি আয় বৃদ্ধি, অদৃশ্য রপ্তানি আয় কিভাবে বলবো, আমার যখন পণ্যের মূল্যটা ধরা হবে বা পণ্যের বীমাটা করা ওই খরচটাও কিন্তু পণ্যের সাথে ওই বীমা যে করা হচ্ছে সেই খরচটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, যার জন্য অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখি আমরা সামাজিকভাবে বীমার গুরুত্বটা। সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, আমার আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে, ঝুঁকি হ্রাস পাচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তো সামাজিকভাবে প্রতিটা ব্যক্তি স্বস্তি প্রকাশ করে, তারা আরামে বা কোনো চিন্তা ছাড়া তাদের লাইফটাকে পরিচালনা করতে পারবে, সেই ধরনের একটা ব্যবস্থা করে থাকে এই বীমাটা। তারপরে নাগরিকরাও সচেতন হয়ে যাচ্ছে যে আজকে আমার কিছু হলে ভবিষ্যতে আমি যেন বিপদে না পড়ি, সেজন্য আমার এখনই একটা ব্যবস্থা করে রাখতে হবে। আর এই ব্যবস্থাটাই হলো যে বীমা গ্রহণ করা। কারণ বীমা গ্রহণ করলেই কিন্তু আমি ক্ষতিপূরণটা পাবো। যদি বীমা গ্রহণ না করি, আমার নিজের জীবনের বীমা গ্রহণ না করলে যখন আমার লাইফটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, আমার সম্পত্তি বীমা না করলে যখন সম্পত্তিটা ক্ষতির মুখে পড়বে, আগুনে পুড়লেও তখন কেউ দেখতে আসবে না, আমি নিজে অসুস্থ হলেও তখন আমাকে কেউ দেখতে আসবে না, সব বহন তো আমাকেই করতে হবে। যার জন্য এই সচেতনতা থেকে কিন্তু স্বাস্থ্য বীমা, জীবন বীমা, দুর্ঘটনা বীমা, অগ্নি বীমা, নৌ বীমার উদ্যোগ হয়েছে এবং সর্বোপরি আমাদের দেশে বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং হবে। যেহেতু এই বীমা প্রতিষ্ঠানগুলোতে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোকেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে,
যার জন্য বেকার সমস্যাটার সমাধান হচ্ছে। তাহলে বিমার গুরুত্ব প্রয়োজনীয়তার ক্ষেত্রে কি করি, আমার বিমাটা আমার ব্যক্তি জীবনে, ব্যবসা সম্প্রসারণে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে আমাকে পরিপূর্ণ করছে, বিমা গ্রহীতাকে এবং একটা দেশকেও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে। এখন দেখি আমরা একটু, যেহেতু বিমাই পড়াচ্ছি, বিমা ব্যবসার সংক্ষিপ্ত ইতিহাস একটু জেনে নিই। বিভিন্ন সভ্যতাকালে মানুষের জানমাল রক্ষার জন্য নানা ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করা হলেও আর্থিক ক্ষতিপূরণের বর্তমান এই বিমা ব্যবস্থার বিষয়টি একান্তই বর্তমান কালের। মানে হয়তো আগে চিন্তা করছে প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু বর্তমান কালে কিন্তু অ্যাকচুয়ালি বিমাটা ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রাচীন যুগে বিমা ব্যবসায়ের ক্ষেত্রে দেখি আমরা, খ্রিস্টপূর্ব 900 অব্দে ভূমধ্যসাগরের দেশগুলোতে যে সকল সভ্যতা উন্মেষ ঘটেছিল, মানে গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, তখন সেখানকার ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থ রক্ষাকল্পে সমবায়ের প্রকৃতিতে এক ধরনের বিমা পদ্ধতির প্রচলন ঘটেছিল। তখনকার সময়ের ব্যবসায়ী বা জাহাজের কাপ্তানগণ বিপদের ফলশ্রুতিতে ঘটে যাওয়া ক্ষতিপূরণ নিশ্চয়তা পত্রে বিভিন্ন বন্ডের প্রচলন ঘটেছিল বলেও জানা যায়। এ থেকে বিমা ব্যবস্থার মতো একটা ব্যবস্থা সম্পর্কে তখনকার ব্যবসায়ী সম্পদের যে ভাবতেন তার প্রমাণ মিলে। তারপর দেখি মধ্যযুগীয় বিমা ব্যবসায়, এখানে দেখো মধ্যযুগীয় বিমা ব্যবসায় ভূমধ্যসাগর অঞ্চলের বিমা আছে, ইংল্যান্ডের বিমা ব্যবসা আছে এবং বিমা ব্যবসায় প্রাতিষ্ঠানিকরণ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে মধ্যযুগের মাঝামাঝি সময় থেকে নৌপথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রচলন ঘটে। ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ, বিশেষত ফ্রান্স, ইটালি, স্পেন, তুরস্ক ইত্যাদি দেশগুলোতে নৌ বাণিজ্য প্রসিদ্ধ লাভ করে। ইতিহাস থেকে যতদূর জানা যায়, 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীগণ ইতালিতে এসে সর্বপ্রথম বিমা ব্যবসায় প্রচলন ঘটায়। যাই হোক, এই সময় নৌপথে পণ্য প্রেরণে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান ধরনের ঝুঁকি বিদ্যমান থাকায় জাহাজ ও পণ্যের নিরাপত্তায় কি করা যায় এই বিষয়ে ব্যবসা শ্রেণী খুবই উদ্বিগ্ন ছিলেন। জলদস্যুদের হাত থেকে জাহাজ রক্ষার জন্য নিরাপত্তা রক্ষীতলের ব্যবস্থা করা হলো দীর্ঘ নৌপথে তা কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়। পরবর্তীতে একই বছরে প্রেরিত কোনো জাহাজ বা তার মালামালের ক্ষতি হলে ভয়ের অন্যান্য জাহাজ ও পণ্যের মালিকদের নিকট হতে তা পূর্ণ একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়। এটা হচ্ছে ভূমধ্যসাগর অঞ্চলের বিমা। এরূপ বিমার 1200 শতাব্দীতে ভূমধ্যসাগরীয় দেশসমূহ ছাড়াও ইউরোপীয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারপর দেখো ইংল্যান্ডের বিমা ব্যবসায়ের ক্ষেত্রে 1300 শতাব্দীর মধ্যভাগে ইতালি থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীগণ একটি দল ইউরোপের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে এবং এদেরই একটি দল লন্ডনে এসে সর্বপ্রথম ব্রিটেনে বিমা ব্যবসায়ের প্রচলন ঘটায় এবং বিমা ব্যবসায়ের প্রাতিষ্ঠানিকরণ দেখো কখন হয়েছে, 1720 সালে রাজকীয় সনদ বলে দ্য লয়ার্স অ্যাসুরেন্স এবং দ্য রয়্যাল এক্সচেঞ্জ নামে দুটি বিমা কোম্পানি গঠিত হয়। 1771 সালে নৌ বিমা দায় গ্রহণ এবং দালালগণ একত্রিত হয়ে অ্যাসোসিয়েশন অফ লয়ার্স আন্ডাররাইটার নামে একটি বিমা সমিতি প্রতিষ্ঠা করে। তারপর আমরা দেখো শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসায়, শিল্প বিপ্লবকালে কিন্তু সর্বপ্রথম আমার জীবন বীমার প্রচলনটা শুরু হয়, ঠিক আছে। এবং সামাজিক বীমা বলতে এখানে যে রুগ্ন বীমা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, অগ্নি বীমার মতো সামাজিক বীমার প্রচলন ঘটে থাকে। আধুনিক কালে বিমা ব্যবসা এতটাই প্রসিদ্ধি লাভ করে যে পৃথিবীর সব দেশে বিমা ব্যবসা অত্যন্ত সমাদৃত। জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা শুধু নয়, মানুষের ব্যক্তি জীবনের বিভিন্ন দিক, অঙ্গ প্রত্যঙ্গ হতে শুরু করে দৃশ্যমান অদৃশ্যমান বিভিন্ন সয় সম্পদের জন্য আজ বীমা করা হচ্ছে, ঠিক আছে। মোটামুটি এটাই হলো বীমার সংক্ষিপ্ত ইতিহাস। বীমা কাকে বলে, বীমার গুরুত্ব তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা একটু ঝুঁকি সম্পর্কে আলোচনা করে ক্লাসটা শেষ করে দেব। দেখো ঝুঁকি কি? সাধারণভাবে ঝুঁকি হলো আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংঘটনের সম্ভাবনা, মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে সবসময় অনিশ্চয়তা বা ক্ষতির সম্ভাবনা বিদ্যমান। ঝুঁকি হলো কোনো একটা আর্থিক ক্ষতি সংঘটনের অনিশ্চয়তা। তার মানে
অনিশ্চয়তা বা সংখ্যাকে ঘিরে কি আবর্তিত হয়? ঝুঁকি আবর্তিত হয়। বীমার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সংখ্যা বা অনিশ্চয়তাই হলো ঝুঁকি। ঝুঁকিটা সম্ভাবনা তত্ত্বের দ্বারা পরিমাণ করা যায়। সরাসরি এটাকে কি করা যায় না, প্রতিরোধ করা যায় না, কিন্তু প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এই হলো মোটামুটি ঝুঁকি। পরবর্তী ক্লাসে আমরা ঝুঁকির তো কেমন, কত ধরনের প্রকারভেদ থাকবে, বীমা চুক্তি কি, বীমা চুক্তির অপরিহার্য উপাদান, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আজকে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু একটু ভালো করে পড়ে নিবে। প্রথম থেকেই পড়াশোনা করলে পরবর্তীতে খুব একটা চাপ সৃষ্টি হবে না, কারণ আমরা কিন্তু রেগুলার ওয়াইজ ক্লাস নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, সবই নেওয়া হবে। তোমরা সেটার জন্য প্রস্তুত থাকবে মানসিকভাবে। পড়ালেখাটা ভালোভাবে করবে, বাসায় অবস্থান করো, বাসা বসে পড়ালেখা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। কোনো ধরনের যাওয়ার জায়গা হলেও স্বাস্থ্যবিধি মেনেই, মানে বের হওয়ার দরকার হলেও স্বাস্থ্যবিধি মেনেই বের হবা। ঠিক আছে? সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকেও সুস্থ রাখবে। ওকে, আল্লাহ হাফেজ।